আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি আগে নতুন কিছু ম্যাথ আছে ওই ম্যাথগুলো দেখাইনি। দেন আমরা কনসেপ্টটা আচ্ছা স্লাইডের আচ্ছা স্লাইডে একটা ইম্পর্টেন্ট পার্ট মিসিং আছে এখানে। এটা যে স্লাইডটা কভার করছি সেটা হলো তোমার একটা এটা হলো তোমার 7th এডিশনের স্লাইড বেসিক্যালি। তো স্যার যে স্লাইডগুলো বানায় সেটা হলো লেটেস্ট এডিশন অনুযায়ী, 10th এডিশনও না, ঠিক 12th বা 13th এডিশন অনুযায়ী বানায়। আচ্ছা তোমার হলো এক্ষেত্রে আর একটি 10th এডিশনেও আছে তোমার জেড ভ্যালুর একটা, ঠিক আছে, জেড এর ইয়ে বিষয় আছে। জেড এর কনসেপ্টটা যদি দেখতে চাও এখানে সলিউশন থেকে দেখাই। জেড এর এই যেটা আমি কনসেপ্টটা লিখছি, ঠিক আছে। ঠিক আছে, এখন একটা ফার্মের ব্যাংক্রাপ্টসি, ঠিক আছে, আমি প্রথমে জেড নিয়ে বলতেছি। একটা ফার্ম ব্যাংক্রাপ্ট হওয়ার চান্সেস কতটুকু, ঠিক আছে, তো সেইটা মূল্যায়ন করার জন্য এই চ্যাপ্টারে একটা ফর্মুলা দেওয়া আছে, সেটা হলো জেড জেড স্কোর দিয়ে একটা ফর্মুলা দেওয়া আছে। তো এই যে জেড স্কোর, সেটা হলো তোমার দুটা ফর্মুলা বেসিক্যালি দেওয়া আছে বইয়ে। একটা হলো পাবলিকলি ট্রেডেড ম্যানুফ্যাকচারিং ফার্মের জন্য, একটা হলো প্রাইভেট লিমিটেড এবং নন ম্যানুফ্যাকচারিং ফার্মের জন্য। সো প্রাইভেট লিমিটেড আর নন ম্যানুফ্যাকচারিং যে ফার্মটা আছে এইটা থেকে স্যার বলছে কোশ্চেন দিবে না, ঠিক আছে, স্যার করলে অ্যাটলিস্ট দিবে না। সো এটা কামরুল স্যার বলছে আর কি, ঠিক আছে। তো যদিও এটা অন্য স্লাইড উনি রাখছে বাট বলছে এটা দিবে না এখান থেকে। সো এই অংশটা এটা বলতে পারো এখান থেকে হয়তো কোশ্চেন দিবে না উনি, ঠিক আছে। আর এই ফর্মুলাটা এটা হলো তোমার এখান থেকে যেটা দিবে বা প্রিভিয়াসে আসছে এখান থেকে। তো এইটা হলো তোমার এখানে কি বেসিক্যালি তেমন কিছু না, কিছু মান বসাবা সূত্রের মধ্যে। এই সূত্রে যে মানগুলো বসাবা, সো সেক্ষেত্রে তোমার জেড ভ্যালু, ঠিক আছে, এগুলা মানগুলো বসায়, এগুলোর যে কোএফিসিয়েন্ট আছে কোএফিসিয়েন্টগুলো ফিক্সড, ঠিক আছে, এখানে দেওয়া আছে ফর্মুলার। সেই কোএফিসিয়েন্টগুলোকে এখানে জাস্ট মানগুলো বসায় জেড ভ্যালু পেয়ে যাবা। তো এই জেড ভ্যালু যদি 2.99, এখানে কোথায় লেস দেন ইকুয়াল আর কোথায় শুধু গ্রেটার দেন বা লেস দেন আছে এই জিনিসগুলো একটু খেয়াল করিও। এগুলো অ্যাকুরেটলি লেখা হয়েছে, যেটা বইয়ে দেওয়া আছে ওই অনুযায়ী লেখা হয়েছে। সো মানে আমি ওভাবে দেখে লিখছি, তো ওই অনুযায়ী আর কি মনে করি এখানে যদিও এত অ্যাকুরেট কোশ্চেন উনি করবে না, বাট ধরো আমি বললাম আর কি যদি এখানে 2.99 আসে তাহলে এটা এই ক্যাটাগরির মধ্যে পড়তেছে, এই ক্যাটাগরির মধ্যে না, ঠিক আছে। এমনি বললাম আর কি, ঠিক আছে, অত পিন পয়েন্ট কোশ্চেন উনি করবে না আমার ধারণা। যাই হোক, এটা মিলাইতেও ওনার চাইলে কষ্ট হবে। যাই হোক, এখন যদি 2.99 সমান বা এর বড় হয় জেড ভ্যালু যেটা রেজাল্ট আসছে, তো সেক্ষেত্রে তুমি বলতে পারো যে ফার্মটা একটা সেফ জোনে আছে। এই যে জেড ভ্যালু 2.9 এর উপরে থাকলে সেফ জোন বলতে পারো, এবং ক্রেডিট ভর্তি এবং ব্যাংক্রাপসি হওয়ার চান্সেস ভেরি লো। কিন্তু এটা যদি 1.81 এর বড় এবং 2.99 এর ছোট এরকম কোনো ভ্যালু হয়, তো সেটাকে গ্রে জোন বলতেছে বা আনসার্টেন। এক্ষেত্রে যেটা হচ্ছে যে কি ফার্ম অ্যাকচুয়ালি ব্যাংক্রাফট হবে কিনা এটা প্রেডিক্ট করা যাচ্ছে না। প্রথমটা যেটা হ্যাঁ, হ্যাঁ এটা প্রেডিক্ট করা যাচ্ছে না। আর যদি 1.81 এর নিচে হয় বা সমান হয়, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে হাই রিস্ক অফ ব্যাংক্রাপসি আছে, ফার্ম ইজ লাইকলি টু গো ব্যাংক্রাফট উইথিন দ্য নেক্সট 1 ইয়ার, ঠিক আছে, যে এক বছরের মধ্যে ফার্ম ব্যাংক্রাফট হয়ে যাওয়ার অনেক চান্সেস আছে যদি 1.81 এর নিচে হয়, এটা অ্যালার্মিং সিচুয়েশন, ঠিক আছে। সো এই হলো ইন্টারপ্রিটেশন বেসিক্যালি, এটা হলো ফর্মুলা, এটা দিয়ে তুমি জাস্ট বের করবা। তো এখানে আমি যে ম্যাথ কম্পাইলেশন করছি, সেই কম্পাইলেশনের মধ্যে তোমার 3 নাম্বার থেকে শুরু করে 7 নাম্বার ম্যাথটা হলো জেড ভ্যালুর ম্যাথ, ঠিক আছে। তো 7 নাম্বারটা হলো তোমার এই নন ম্যানুফ্যাকচারিং ফার্মের জন্য, ঠিক আছে। তো এটা আমি আলাদা করে বুঝাচ্ছি না, একইভাবে ইয়েতে। আর 3 থেকে 6 যেটা, 3 থেকে 8, 3 থেকে 8 হলো তোমার এখানে জেড ভ্যালুর ম্যাথ, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি যদি 3 থেকে 6 দেখি, তোমার 3 থেকে 6 সবগুলো একই টাইপের ম্যাথ, একটা যদি দেখাই, ধরো 3 নাম্বার দেখাইলাম। সো এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে মানগুলো বসায় ফেলবা। ইন্টারেস্টিং কি আছে, ইন্টারেস্টিং হলো এই সূত্রটা খেয়াল করো। এই সূত্রে তোমার এগুলো তো বুঝা যাচ্ছে, এখানে সেলস, এখানে টোটাল অ্যাসেট, নেটওয়ার্কিং ক্যাপিটাল, টোটাল অ্যাসেট, ঠিক আছে। এখানে কিন্তু ইকুইটির মার্কেট ভ্যালুর কথা বলছে। আর এখানে তোমার নিচে বসবে হলো বুক ভ্যালু অফ ডেট বা টোটাল লাইবিলিটি যেটা দেওয়া থাকবে সেটাই বুক ভ্যালু অফ ডেট, ঠিক আছে। আর উপরে বসবে ইকুইটির মার্কেট ভ্যালু, ইকুইটির ব্যালেন্স শিট ভ্যালু না, ব্যালেন্স শিট ভ্যালুটা বুক ভ্যালু, মার্কেট ভ্যালু হবে। অর্থাৎ মার্কেট ভ্যালু কেমনে পাও, শেয়ার প্রাইসকে শেয়ারের সংখ্যা দিয়ে গুণ দিলে মার্কেট ভ্যালু অফ ইকুইটি পেয়ে যাও। কারণ 3 নাম্বার ম্যাথে যদি আমরা মার্কেট ভ্যালু অফ ইকুইটি বের করতে চাই, এক্ষেত্রে আমার যদিও এখানে আমার বুক ভ্যালু অফ ইকুইটি দেওয়া আছে, বাট এটা দিয়ে তো আমি বুক ভ্যালু অফ ইকুইটি আমি লাগবো, মার্কেট ভ্যালু ইকুইটি আমি কেমনে পাবো, প্রত্যেকটা শেয়ার দাম 23 টাকা করে এবং 8,500 শেয়ার আছে, যদি গুণ করলে মার্কেট ভ্যালু অফ ইকুইটি পেয়ে যাবো। আরেকটা বিষয় আমার যেটা লাগতেছে, আমার যে ফ্র্যাকশনের ডিনোমিনেটর আছে, যেটা ডিনোমিনেটরে আমার আছে হলো
বুক ভ্যালু অফ ডেট ফর্মুলা দেয়, তাই না? তো বুক ভ্যালু অফ ডেট কিন্তু এখানে কোশ্চেনে দেওয়া নাই, কিন্তু কোশ্চেনে বুক ভ্যালু অফ ইকুইটি আছে। আর টোটাল অ্যাসেটটা যেটা, এটা হতো ব্যালেন্স শিট ভ্যালু, যে টোটাল অ্যাসেট 95,000। তো এই অ্যাসেট বুক ভ্যালু অফ অ্যাসেট এটা বলতে পারো কাইন্ড অফ। তো বুক ভ্যালু অফ অ্যাসেট থেকে বুক ভ্যালু ইকুইটি বাদ দিলে বুক ভ্যালু অফ ডেট পাবা না? তাহলে বুক ভ্যালু ডেট কেমন পাবে? 95 থেকে 21,000 বাদ দিলে বুক ভ্যালু অফ ডেট পেয়ে যাবা। সো ওই অনুযায়ী এখানে বুক ভ্যালু অফ ডেট বের করছে, টোটাল অ্যাসেট থেকে বুক ভ্যালু অফ ইকুইটি বাদ দিছে। এখানে কিন্তু মার্কেট ভ্যালু অফ ইকুইটি বের করছে, কিন্তু বাদ দেওয়ার সময় কিন্তু আবার এটা বাদ যাবে না, তো বুক ভ্যালু অফ ডেট বের করবে। তাহলে বুক ভ্যালু অফ ইকুইটি বাদ দিয়ে বুক ভ্যালু অফ ডেট বের করবে, ঠিক আছে? সো করে তোমার এখানে এই মানগুলা বসাইলো, দেন এগুলা নরমালি দেওয়া আছে, ডাইরেক্ট কোশ্চেন দেওয়া আছে, বাকি মানগুলা বসায় তোমার জেড এর ভ্যালু 3.0 আসছে, 2.99 আসছে, যেহেতু বড় এটা সেফ জোনে আছে, ফার্ম ফাইন্যান্সিয়ালি সাউন্ড অথবা ক্রেডিট ভর্তি, ব্যাংকরাপ্ট হওয়ার চান্সেস অনেক লো, ঠিক আছে? তো এই হলো তোমার এখানে 3 থেকে 7। 8 নাম্বার ম্যাথটাতে হলো কি একটু কাজ বেশি আর কি, কিন্তু একই ফর্মুলার ম্যাথ। 7 হলো তোমার যেটা বললাম কম ইম্পর্টেন্ট, এটা হলো তোমার প্রাইভেট ফার্মের জন্য যে ফর্মুলাটা। 8 হলো তোমার একটু কাজ আছে আর কি, আর তেমন কিছু না। 8 হলো তোমার এই, এটাও আমি ইন্টারপ্রেট করবো না, নিজেরা পড়ে নিও, কারণ এখানে খুব বেশি, জাস্ট একটু দেখাই দিচ্ছি সলিউশনটা। এখানে তোমার ওই যে এইখানে যে ফর্ম ইবিআইটি টিএ এগুলো যেগুলো আছে, এই আইটেমগুলো এখানে অ্যাকচুয়ালি তোমার 8 নাম্বারের ক্ষেত্রে কি এগুলা ওই আইটেমগুলোর ভ্যালু ডাইরেক্ট দেওয়া নাই, বাট ওই ভ্যালুগুলো বের করার জন্য যেসব আইটেম লাগবে সেই আইটেমগুলো দিয়ে দিচ্ছে। তো ওগুলা থেকে তুমি যোগ টোগ করে নেটওয়ার্কিং ক্যাপিটাল তোমার কত আসে, টোটাল অ্যাসেট কত আসে, রিটেইনড আর্নিং কত আসে, ইবিআইটি কত আসে, এগুলো সব তুমি নিজে বের করে নিলা, বের করে দিয়ে ওগুলাতে ইনপুট দিয়ে দেন জেড এর ভ্যালু ইন্টারপ্রেট করলা। এই হলো আমার জেড ভ্যালুর কাজ শেষ। তো এটা একটা জিনিস খেয়াল করবে, স্যার যে আমাদের তো স্যার দ্বিতীয় স্লাইডটা দিচ্ছে, প্রথম স্লাইডটা তো স্যারের স্লাইড আমাদেরকে তো স্যার দেয়নি। সো 7th এডিশনের যে স্লাইড আছে, ওই স্লাইডে জেড এর স্কোরটা মিসিং আছে। স্লাইড পড়লে অবশ্যই বই থেকে জেড ভ্যালু দেখে নিবা, বা এই নোট থেকে দেখে নিতে পারো জেড ভ্যালুর বিষয়টা। দেন এখন যে 2 নাম্বার স্লাইডে যেটা আছে, স্যার যে সেকেন্ড স্লাইডটা দিছে, সো ওই স্লাইডে হলো তোমার এটা একটা ম্যাথ আছে, আরেকটা হলো এটা তো প্রিভিয়াস কোশ্চেনের ম্যাথ, আর এটা এটা একটা ম্যাথ আছে, ঠিক আছে? তো এই দুটো ম্যাথ এখন আমরা একটু দেখি। প্রথমত এই ম্যাথটাতে আসি, প্র্যাকটিস ম্যাথ 9। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে হলো তোমার দুটা সিচুয়েশন, দা আচ্ছা, ইকুইটি ভ্যালু ডেট ভ্যালুর কথা দেওয়া আছে, উইদাউট লেভারেজ আফটার লেভারেজের কথা বলা আছে। অর্থাৎ হলো একটা ফার্ম যেটা ছিল তোমার একটা আনলেভার্ড ফার্ম ছিল, অর্থাৎ অল ইকুইটি ফার্ম, যে ফার্মে কোনো ডেট ছিল না, সেই ফার্ম নতুন করে ডেট ইস্যু করলো, ঠিক আছে? ডেট ইস্যু করার মাধ্যমে সেই ফার্মটা হয়ে গেল একটা লেভার্ড ফার্ম, ঠিক আছে? সো সব কিছুরই একটা ভ্যালু আছে, ডেট ভ্যালু কত, ইকুইটি ভ্যালু কত, ফার্মের টোটাল ভ্যালু কত। এবং আরেকটা কি বিষয়, দুই ধরনের সিচুয়েশন আছে, সিচুয়েশন অফ সাকসেস, সিচুয়েশন অফ ফেইলিউর, ঠিক আছে? অর্থাৎ সাকসেস ফেইলিউরের সিচুয়েশন দ্বারা বোঝানো হয়েছে যে তোমার যেমন তোমার বুম রিসেশন এরকম যেমন দেওয়া থাকে ওরকম এখানে অ্যাকচুয়ালি যে একটা স্লাইডে যে কনসেপ্টটা দেওয়া আছে, একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করছে, ওই প্রোডাক্টটা চলবে কিনা, সাকসেস হওয়ার সম্ভাবনা কি আর ফেইলিউর হওয়ার সম্ভাবনা কি, ওই পার্সপেক্টিভে বলছে আর কি। তো যাই হোক, তো দুটার যে প্রবাবিলিটি, সিচুয়েশনের প্রবাবিলিটি লাগবে, সিচুয়েশনের প্রবাবিলিটি লাগবে, সো প্রবাবিলিটিটা এখানে ইকুয়ালি লাইকলি বলে দিছে, না বলা থাকলেও 0.5 ধরে নিবা। তো সাকসেসের প্রবাবিলিটি 0.5, ফেলিউরের প্রবাবিলিটিও 0.5। এখন নরমালি তুমি চ্যাপ্টার 16 এর ম্যাথ যেভাবে করছিল ওভাবে করতে থাকবা। প্রথমত বলছে যে হোয়াটস ফার্মস ভ্যালু উইদাউট লেভারেজ, লেভারেজ ছাড়া ফার্মের ভ্যালু কত। আচ্ছা, একটা জিনিস খেয়াল করিও, একটু এখানে আমরা এমএম প্রপোজিশন অনুযায়ী জানি যে ভ্যালু অফ এ লেভার্ড ফার্ম ইকুয়ালস টু ভ্যালু অফ অ্যান আনলেভার্ড ফার্ম, কখন? যখন দেয়ার ইজ নো ট্যাক্স সিচুয়েশন, ঠিক আছে? তো কনসেপ্টটা বলতেছি যে নো ট্যাক্স সিচুয়েশনে লেভার্ড ফার্ম এবং আনলেভার্ড ফার্মের ভ্যালু সমান, ঠিক আছে? যখন কোনো ট্যাক্স থাকবে না, এটাই তো আমরা এমএম প্রপোজিশনের বিষয়টা জানছিলাম, ঠিক আছে? কিন্তু আমাদের চ্যাপ্টার 16 আমরা দেখছিলাম যে ভিএলটা ভিউ হচ্ছে বেশি হচ্ছে কখন? যখন ট্যাক্স থাকতেছে। ট্যাক্স থাকলে ট্যাক্স বেনিফিট বা ট্যাক্স শিল্ডের কারণে ভ্যালু লেভার্ড ফার্মের ভ্যালু আনলেভার্ড ফার্মের চেয়ে বেশি হচ্ছে, ঠিক আছে? এখন আমার কথা হলো তখন ভিএল ভিউ হচ্ছে বেশি হচ্ছে, কিন্তু আমার কথা হলো যে ভিএল ভিউ হচ্ছে কম হচ্ছে কখন, ঠিক আছে? কম হচ্ছে কখন? কম হবে তখন, কমও হতে পারে যদি এই যে ফার্ম যে আগে আনলেভার ছিল, নতুন করে কি সে ডেট নিয়ে লেভারেজটা নিল, লেভারেজ নেওয়ার ফলে যদি ট্যাক্স বেনিফিট পায়,
সেটার কারণে লেবার ফার্মের ভ্যালু আনলেবার ফার্মের চেয়ে বেশি হবে। একইভাবে লেভারেজ নেওয়ার কারণে যদি সে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট বিয়ার করতে হয় তার, তাহলে ভ্যালু অফ লেবার ফার্ম আনলেবার ফার্মের চেয়ে কম হবে। ঠিক আছে, এখন এটা দুটো ইন্ডিভিজুয়াল বলছি, একসাথে আছে এরকম ম্যাথ মনে হয় নাই, বাট যদি থাকে তাহলেও বুঝতে হবে বিষয়টা যে আনলে তোমার ডিস্ট্রেস কস্টের কারণে তোমার লেবার ভ্যালু ফল করতেছে, আর তোমার হলো ইয়ের কারণে ট্যাক্স শিল্ডের কারণে ভ্যালু ইনক্রিজ করতেছে। তো স্বাভাবিকভাবে যদি ডিস্ট্রেস কস্ট এবং ট্যাক্স মানে ট্যাক্স সিচুয়েশনে যদি ডিস্ট্রেস কস্টের বিষয় থাকে, তাহলে দুটার একসাথে যদি হিসাব করতে চাও, তাহলে বিষয়ের কনসেপ্টটা হলো এরকম যে তোমার ট্যাক্স শিল্ডটা যদি তোমার ডিস্ট্রেস কস্টের চেয়ে বেশি হয়, তাহলে ভিএল ভিউ এর চেয়ে বেশি হবে। ঠিক আছে, কারণ বেনিফিট তোমার কস্টের চেয়ে বেশি, এর কারণে ভ্যালু অফ লেবার ফার্ম লেভারেজ নেওয়ার বেনিফিট লেভারেজ নেওয়ার কস্টের চেয়ে বেশি। ঠিক আছে, তাহলে এর কারণে তোমার ভিএল ভিউ এর চেয়ে বেশি হবে। আবার যদি ট্যাক্স শিল্ডটা তোমার ডিস্ট্রেস কস্টের চেয়ে কম হয়, ডিস্ট্রেস কস্ট যদি বেশি হয়, তাহলে ভ্যালু অফ লেবার ফার্ম আর লেবার ফার্মের ভ্যালু চেয়ে কম হবে। ঠিক আছে, তো এটা একসাথে থাকলে কনসেপ্ট আর কি বুঝাইলাম, বাট একসাথে নাই ম্যাথে, ওই চিন্তা জানা রাখলাম আর কি। ঠিক আছে, এখন আমরা একটু দেখি লেবার ফার্মের ভ্যালু কত আর আনলেবার ফার্মের ভ্যালু কত, এ এবং বিতে যেটা জানতে চাইছে। এটা জানতে চাইছে হলো আমার উইদাউট লেভারেজ, অর্থাৎ আনলেবার ফার্মের ভ্যালু জানতে চাইছে, অর্থাৎ হলো আমি এই সিচুয়েশনটা দেখবো, তাই না? তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার এখানে ডেট ভ্যালু তো নাই, জাস্ট ইকুইটি ভ্যালুটাই ফার্ম ভ্যালু। তো ইকুইটি 250 এবং 90। ঠিক আছে, তো এই 250 প্রবাবিলিটি কত? 0.5, আর এটার প্রবাবিলিটিও 0.5, তাহলে 250 ইন্টু 0.5 প্লাস 90 ইন্টু 0.5। এখানে আরেকটা বিষয় আছে, বিষয়টা হলো এই যে তোমার ক্যাশ ফ্লো গুলো দেওয়া আছে, এটা হলো নেক্সট ইয়ারের ক্যাশ ফ্লো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন 250 ইন্টু 0.5 প্লাস 90 ইন্টু 0.5 করলে আমরা যে ভ্যালুটা পাবো, হ্যাঁ, সেই ভ্যালুটা আমরা আমি যদি ক্যালকুলেটরে দেখি কত আসে আমার, 250 ইন্টু 0.5 প্লাস 90 ইন্টু 0.5। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার ক্যালকুলেটর 170 আসতেছে আমার ভ্যালু। সো এই ভ্যালুটা হলো আমার 1 বছর পরে আনলেবার ফার্মের ভ্যালু কত দাঁড়াচ্ছে নেক্সট ইয়ারে আর কি। ঠিক আছে, কিন্তু আমার তো যখনই ভ্যালু বের করতে বলবে তখন আমাদের কাজ হলো প্রেজেন্ট ভ্যালু বের করা, তাহলে এটাকে আমার ডিসকাউন্টিং করে আজকের ভ্যালুতে নিয়ে আনতে হবে। এটা মাথায় রাখবা সবসময়। আমরা টাইম ভ্যালু অফ মানির কনসেপ্ট অ্যাপ্লাই করবো। ঠিক আছে, টাইম ভ্যালু অফ মানিতে আমরা যখন পড়ছিলাম ছোটকালে, ইন্টারে পড়ছো যাদের কমার্স ছিল, আর যদি কমার্স না থেকে থাকে তাহলে তো 104-এ পড়ছো। ঠিক আছে, আর 203-এও হয়তো বা পড়ছো, না পড়লেও 104-এ পড়ছো। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে তোমার এখানে রিস্ক ফ্রির কথা বলতেছিলাম, সরি তোমার কিসের কথা বলতেছিলাম, আচ্ছা ডিসকাউন্টিং এর কথা বলতেছিলাম। ঠিক আছে, তোমার এখানে হলো টাইম ভ্যালু অফ মানি। ঠিক আছে, এখন টাইমের সিচুয়েশন অনুযায়ী ডিসকাউন্টিং করবা। যেমন হলো তোমার এটা হলো জাস্ট পরের বছরের ক্যাশ ফ্লো দেওয়া আছে, তাহলে এটাকে তুমি 1 প্লাস, আমরা জানি কি প্রেজেন্ট ভ্যালুকে ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n। ঠিক আছে, তো ওই কাজটা করবো আমরা, ফিউচার ভ্যালুকে 1 প্লাস আই টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে হলো আমার ইন্টারেস্ট, এখানে হলো আমার আইটা কি, আইটা হবে কস্ট অফ ক্যাপিটাল হবে। ঠিক আছে, তো কস্ট অফ ক্যাপিটালটা হলো আমার, মানে আনলেবার সিচুয়েশনে আমার কস্ট অফ ইকুইটিটাই কস্ট অফ ক্যাপিটাল, আর লেবার সিচুয়েশনে যেটা হবে সেটা হলো আমার কস্ট অফ ক্যাপিটালটা। ঠিক আছে, এখানে হলো যেটা বলা আছে যে রিস্ক ফ্রি রেট 4%, এবং হলো কস্ট অফ ক্যাপিটাল হলো রিস্ক ফ্রি রেটের সমান, তাহলে কস্ট অফ ক্যাপিটাল ও 4%, তাহলে 4% হলো আই এর মান, তাহলে 1.04 দিয়ে ভাগ দিবা 1 প্লাস আই টু দি পাওয়ার n, n এর মান তো এখানে 1, 1 বছর পরের ভ্যালু। ঠিক আছে, তাহলে 1.04 দিয়ে ক্যাশ ফ্লোটাকে ভাগ করলে তখন তুমি আজকের প্রেজেন্ট ভ্যালু অফ পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যখনই আমরা কোনো ফার্মের ভ্যালু বের করবো তখনই প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, কোশ্চেনে বলা থাকতে হবে না যে প্রেজেন্ট ভ্যালু বের করো। ঠিক আছে, ভ্যালু মানে আজকের ভ্যালু বের করা, 1 বছর পরের ভ্যালু বের করা না। ঠিক আছে, তো 1.04 দিয়ে ভাগ দিয়ে তখন আমার আসতেছে 163 মিলিয়ন আসতেছে। ঠিক আছে, এটা হলো আমার ফার্মের ভ্যালু উইদাউট লেভারেজ। ঠিক আছে, এখন উইথ লেভারেজ আমরা ফার্মের ভ্যালু বের করবো। সো উইথ লেভারেজ, আচ্ছা ওটাতে যাওয়ার আগে যেটা বলতেছি যে এখানে যেমন এখানে আমি জাস্ট সিম্পলি পরের বছরের ইন্টারেস্ট দেওয়া আছে, ক্যাশ ফ্লো দেওয়া আছে। এখন যদি বলা থাকতো যে টেবিলে যে ভ্যালুগুলো দেওয়া আছে বা ক্যাশ ফ্লো গুলো দেওয়া আছে এগুলো হলো পারপেচুয়াল ক্যাশ ফ্লো, তো সেক্ষেত্রে কি হতো, পারপেচুয়াল ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আমরা টাইম ভ্যালু অফ মানিতে যে কনসেপ্ট অ্যাপ্লাই করি সেটা হলো আমরা যেই অ্যামাউন্টটা ভ্যালুকে আমরা জাস্ট ইন্টারেস্ট রেট দিয়ে ভাগ দিই, তখন 1.04 না 0.04 দিয়ে ভাগ যাইতো। ঠিক আছে, অথবা এটা যদি নেক্সট ইয়ার না দিয়ে যদি 2 ইয়ার পরের ভ্যালু দেওয়া থাকতো তাহলে হয়তো 1.04 স্কোয়ার দিয়ে ভাগ যাইতো। সো এরকম সিচুয়েশন অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ইউজ করতে হবে। এই ক্ষেত্রে এটা এই কনসেপ্ট ফাইন্যান্সের জন্য মাথায় রাখতে হবে, যে ফাইন্যান্সের স্টুডেন্ট তার মানে টাইম ভ্যালু অফ মানি কনসেপ্ট মাথায় রাখতে হবে। এটা যেই চ্যাপ্টারে ম্যাথই করো না কেন।
ঠিক আছে। তো এটা হলো তোমার উইদাউট লেভারেজ দেখতেছো। এখন উইথ লেভারেজ যেটা, সো উইথ লেভারেজের যে বিষয়টা করতেছো একবারে করে নিতে পারো 250 ইন্টু 0.5 প্লাস 75 ইন্টু 0.5 করে তুমি হয়তো এক বছর পরের ভ্যালু বের করে নিতে পারো, অথবা আলাদা আলাদা করো। ডেট ভ্যালু হলো 150 ইন্টু 0.5 প্লাস 75 ইন্টু 0.5, তারপর ইকুইটি ভ্যালু হলো 100 ইন্টু 0.5 প্লাস 0 ইন্টু 0.5। তো আলাদা আলাদা এভাবে আমরা করতেছি। এভাবে করে আমরা ইকুইটি ভ্যালু আচ্ছা এখানে দুটো অ্যাপ্রোচে করতে পারো। একটা করতে পারো কি, যে 150 ইন্টু 0.5 প্লাস 75 ইন্টু 0.5, এটা করো। এটা কত আসে আমি ক্যালকুলেটর করে জানাচ্ছি, ঠিক আছে। প্লাস 75 ইন্টু 0.5, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা আসতেছে আমার 112.5, 112.5 আসতেছে আমার এটা করে। একইভাবে 100 ইন্টু 0.5 প্লাস 0 ইন্টু 0.5 এটা করে আমার আসতেছে 50 আসতেছে। তাইলে আমার আনলেভার্ড ফার্মের ভ্যালু এক বছর পর কত দাঁড়াচ্ছে, সরি লেভার্ড ফার্মের ভ্যালু এক বছর পর দাঁড়াচ্ছে 162.5। এই 162.5 কে আমি 1.04 দিয়ে ভাগ দিব, অর্থাৎ ডিসকাউন্টিং করব। এই ডিসকাউন্টিং করলে তখন আমি আজকের ভ্যালু পেয়ে যাব। সো এটা একটা অ্যাপ্রোচ হতে পারে, যে ডেট ভ্যালু ইকুইটি ভ্যালু দুটা বের করে দুটা যোগ করে দেন হলো ডিসকাউন্টিং করলা। অথবা তুমি করতে পারো কি, যে ডেট ভ্যালুকে ডিসকাউন্টিং করবা ইকুইটি ভ্যালুকে, মানে এখানে কি করছি, আমি এখানে করছি ডেট এবং ইকুইটির এক বছর পরের ভ্যালু বের করে দুটার যোগফলের এক বছর পরের ভ্যালু, অর্থাৎ লেবার ফার্মের এক বছর পরের ভ্যালু, দেন হলো এটাকে ডিসকাউন্ট করে আমি আনলেবার ফার্মের সরি ডিসকাউন্ট করে আজকের ভ্যালু বের করছি, ঠিক আছে। তো আরেকটা যেটা করতে পারো, যে তুমি চাইলে ডেট ভ্যালুর আজকের ভ্যালু বের করে নিলা, ইকুইটি ভ্যালুরও আজকের ভ্যালু বের করে নিলা, দেন দুটো যোগ করে দিলাম, ঠিক আছে। অর্থাৎ ডিসকাউন্টিং আলাদা আলাদাও করতে পারো। এখানে ডেট ইকুইটি ভ্যালুকে ডিসকাউন্টিং করছে, আর হলো ডেট ভ্যালুকে ডিসকাউন্টিং করছে, করে দুটো যোগ করে দিছে, ঠিক আছে। করে তুমি এখানে ভ্যালু অফ লেবার ফ্রম পাইছে, ঠিক আছে। তো আমরা যেটা দেখতেছি যে ভিএল এর মান আমাদের আসছে ভিউ হচ্ছে কম। ভিউ কত আসছে 163.46, ভিএল কত আসছে 156.25, অর্থাৎ লেবার ফার্মের ভ্যালু আনলেবার ফার্মের চেয়ে কম। লেভারেজ নেওয়ার ফলে ফার্মের ভ্যালু ফল করছে, কেন করছে? ডিস্ট্রেসের কারণে। তাহলে এটা কি আচ্ছা দাঁড়াও, সিতে কি জানতে চাইছে? প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। তাহলে দুটো ডিফারেন্সটাই বের করলে তুমি পেয়ে যাচ্ছ, যেটা হবে 7.21 মিলিয়ন, ঠিক আছে। এটাই হলো তোমার প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। এখন বলবা, এখানে বলতে পারো এখানে কি ডিসকাউন্টিং করা লাগবে? প্রেজেন্ট ভ্যালু জানতে, অবশ্যই ডিসকাউন্টিং করা লাগবে না, কারণ যে দুটো ডিফারেন্স বের করতেছে ওই দুটো অলরেডি প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে। এটা হলো তোমার প্রেজেন্ট ভ্যালু, এটা হলো আজকের আনলেভার্ড ফার্মের ভ্যালু, এটা হলো আজকের লেভার্ড ফার্মের ভ্যালু। তো আর কি ডিসকাউন্টিং করবে? দুটো ডিফারেন্সটাই তোমার হলো প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, ঠিক আছে। আরেকটা ফর্মুলা আছে প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস বের করার জন্য। এই যে এইটা একটা ফর্মুলা, নিচের অংশটা আর কি, ঠিক আছে। তো এই নিচের অংশের যে ফর্মুলা, এটা এটা হলো মানে বিষয়টা কি, তুমি এ এবং বি নাম্বার ইকুয়ালিটি অলরেডি ভিআর এবং ভিউ বের করে রাখছো, তাইলে তুমি বিয়োগ দিয়ে বের করে নিবা তোমার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট কত। বাট তোমার হয়তো কোনো এ বি রিকোয়ারমেন্ট ছিল না, ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট বের করতে চাইছে, তো তখন চাইলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো, নাইলে তো এটা হচ্ছে তো উপরেটা ছোটই, ঠিক আছে। তো এটা হলো না, তুমি ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট বের করলা, ঠিক আছে। ডাইরেক্ট কেমনে বের করতে পারো? এটা হলো বিষয়টা হলো এরকম, যে তোমার আমি যেটা পাইছি আর কি ডিফারেন্স থেকে, এখানে হলো তোমার এই দেখো 250 ছিল, ঠিক আছে। তুমি দেখো সাকসেস সিচুয়েশনে তোমার ফার্মের সাকসেস সিচুয়েশনে ভ্যালু থাকতেছে ফার্মের 250 উইদাউট লেভারেজ, আর লেভারেজ নেওয়ার পরেও সাকসেস সিচুয়েশনে 250 থাকতেছে ফার্মের ভ্যালু। তাহলে এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, এটা ডিফারেন্স হলো 0। আর ফেইলিউর সিচুয়েশনে তোমার এখানে হলো 90 থাকতেছে উইদাউট লেভারেজ, আর লেভারেজ নিলে ফেইলিউর সিচুয়েশনে তোমার ভ্যালু কমতেছে, কমে 75 হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো সাকসেস সিচুয়েশনে তোমার ভ্যালু কত ফল করছে? 0 ফল করছে। এই 0 প্রবাবিলিটি কত? সাকসেসের যা প্রবাবিলিটি, সাকসেসের প্রবাবিলিটি হলো 0.5, তাহলে 0 ইন্টু 0.5। আর ফেইলিউর সিচুয়েশনে তোমার ভ্যালু কত ফল করছে? লেভারেজ নেওয়ার ফলে 90 থেকে 75 কত কমছে? 15 ফল করছে। এই 15 ফেইলিউর সিচুয়েশনের প্রবাবিলিটি কত? 0.5। তাহলে 0 ইন্টু 0.5 প্লাস 15, এই দুটো যে ডিফারেন্স, ইন্টু 0.5, এটা করলে এটা যে এই টেবিলটা যেহেতু এক বছর পরের ভ্যালু, তাহলে কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্টের এক বছর পরের ভ্যালুটা পেয়ে যাবো, 0 ইন্টু 0.5 প্লাস 15 ইন্টু 0.5 করলে। এখন এটাকে আজকের ভ্যালুতে কনভার্ট করার জন্য আমি ডিসকাউন্টিং করবো, ডিসকাউন্টিং করলে আমি আজকের ভ্যালু পেয়ে যাচ্ছি যে 7.21 মিলিয়ন। সো এটা অ্যানাদার অ্যাপ্রোচ অফ ডিটারমাইনিং দ্য ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট, ঠিক আছে। এখন এই এবিসি হয়ে গেছে আমাদের। জি নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে?
3 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে হাউ মাচ will debt holders willing to lend now for face value of 150 million next year। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি একটু ট্রিকিটা এই পার্সপেক্টিভে যে এই যে 150 ডেটের ভ্যালু 150 এর জন্য এটা তো 1 বছর পর, তাই না? এই যে 150 এটা তো 1 বছর পরের ভ্যালু টেবিলে দেওয়া, এই টেবিলে 150 যে 1 বছর পরের ডেটের জন্য আজকে কত দিতে রাজি, ঠিক আছে? তো এটা হলো বেসিক্যালি ডিসকাউন্টিং করা আর কিছু না, কিন্তু এটা শুধুমাত্র সাকসেস না, ফেইলিউর সহ কাউন্ট করতে হবে, ঠিক আছে? তো এটা আমি ভেরিফাই মানে আগে প্রবাবিলিটি দিয়ে গুণ দিয়া যে হ্যাঁ ভ্যালুটা ভেরিফাই করার জন্য আসবে আমি চ্যাট ওইটাকে জিপিটিতেও দেন চেক কি করছি, করতে হবে, ডিসকাউন্ট করতে হবে। চ্যাট জিপিটিতেও চেক করছি ভেরিফাই করার জন্য, তো দেখছি এটাই আসে, ঠিক আছে? সো এক্ষেত্রে হলো তোমার ওইটাই। কিন্তু এখন কি আমার হইছে কি, আমি বি নাম্বারে যেহেতু আমি আলাদা আলাদা বের করছি, এই অ্যাপ্রোচে করছি, মানে দুটারই আলাদা আলাদা ডিসকাউন্টেড ভ্যালু বের করছি, ইকুইটি এবং ডেট ভ্যালু। এমন না যে ইকুইটি এবং ডেট যোগ করে দেন ডিসকাউন্ট করছি, রাদার ইকুইটি ভ্যালু ডিসকাউন্টেড ভ্যালু বের করছি, ডেট ভ্যালু আর ডিসকাউন্টেড ভ্যালু বের করছি। এটা করার কারণে আমার ডি এর কাজ বিতেই হয়ে গেছে, ঠিক আছে? ডেটের ডিসকাউন্টেড ভ্যালু 150, এটা একটু জুম করতেছি, 175 এর বেশি কম হয়ে গেছে, 150 এবং 75 এর যে ডিসকাউন্টেড ভ্যালু দুটো ক্যাশ ফ্লো সাকসেস এবং ফেল, সেটা আমরা বিতেই বের করে ফেলছিলাম 108.17, ঠিক আছে? সো এটাই আমার ডি এর অ্যান্সার। এটা বুঝতে পারছো ডি এর বিষয়টা? হ্যাঁ। সো এই ম্যাথটা এখানে তোমার শেষ হয়ে গেছে। এটা হলো তোমার স্লাইডের প্রথম যে ম্যাথটা, সিমিলার ক্যাটাগরির একটা ম্যাথ, তোমার 26th ফাইনালে আসছে, একদম সেম টাইপের, একদম সেম রিকোয়ারমেন্ট, ডিফারেন্স শুধু একটাই, এখানে হলো জাস্ট তোমার ওখানে রিস্ক ফ্রি রেটটাই হলো কস্ট অফ ক্যাপিটাল, ওটা বলছিল, আর এখানে হলো তোমার কস্ট অফ ইকুইটিটা বের করে নেওয়া লাগবে, কস্ট অফ ইকুইটি বের করে ওই কস্ট অফ ইকুইটিটাই কস্ট অফ ক্যাপিটাল এটা বলা আছে। এছাড়া হলো আর ভ্যালুতে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে? আর সব ডিফারেন্স সেম। 11 নম্বর ম্যাথটা আসি, এটা সবগুলোর মধ্যে আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হলো এইটা। তবে এই ম্যাথটাও যে একদম অচেনা এরকম না, ঠিক আছে? এইটার যে ম্যাথটা, এটা হলো আমরা এই কনসেপ্টটা আমরা চ্যাপ্টার 16 এর এক্সাম্পল 16.2 তে এই কনসেপ্টটা পড়ে আসছি, এক্সাম্পল 16.2 তে, ঠিক আছে? এই রিলেটেড ম্যাথ বইয়ে 24 নাম্বার ম্যাথ ছিল, আর হলো তোমার প্রিভিয়াস এর কয়েকটা ম্যাথ ছিল, দুইটা ম্যাথ ছিল মনে হয়, ওই শেয়ার রিপারচেজ করলে ব্যালেন্স শিটে কি চেঞ্জ আসতেছে, শেয়ার রিপারচেজ না, বিষয়টা হলো তুমি ডেট ইস্যু করবা, ঠিক আছে? মানে এটা হলো ফাইন্যান্সিয়াল রিক্যাপিটালাইজেশন করতেছো, হ্যাঁ? তো রিক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে মানে রিস্ট্রাকচার চেঞ্জ করতেছো আর কি, তোমার টোটাল ভ্যালু ডেট এবং ইকুইটি যে টোটাল ভ্যালু সেটা চেঞ্জ হবে না, ফাইনালি সেটা চেঞ্জ করতেছো না, বেসিক্যালি তুমি যেটা করতে চাচ্ছ কিছু সংখ্যক ইকুইটিকে ডেটে কনভার্ট করতে চাচ্ছ, তো সেক্ষেত্রে একটা স্টেপ ফলো করতেছো যে কিছু সংখ্যক ইকুইটিকে যে ডেটে কনভার্ট করবা, তো এটা একসাথে হবে না, এক ধাপে হবে না, এটা একটা স্টেপ ফলো করতেছো, ঠিক আছে? স্টেপটা কি, ইকুইটিকে যে ডেটে কনভার্ট করবা, শুরুতে ডেট ইস্যু করে নিলা, এতে ডেট বেড়ে যাচ্ছে আর কি, বাট পরে কমে যাবে, মানে কমে বলতে ধরো তোমার ইকুইটি 400, ডেট 200 এরকম আছে, ঠিক আছে? এখন তুমি 100 এর মধ্যে 100 পরিমাণ ইকুইটিকে ডেটে কনভার্ট করে নিতে চাচ্ছ, ঠিক আছে? কিন্তু এটা ডাইরেক্ট হবে না, আগে কি করবা, যে আগে 100 যেহেতু করবাই, 100 আগে ডেট ইস্যু করে নিলা, 300 হয়ে গেল, আর এটা এটা এখনো 400ই আছে, ঠিক আছে? ডেট ইস্যু করলা, ডেট ইস্যু করে টাকা পাইলা, এরপর এই টাকা দিয়ে এখনো 100 অ্যামাউন্ট অফ শেয়ার রিপারচেজ করে নিবা, তখন এটা 300 হয়ে যাবে, এটা তো 300 হয়ে গেল। তো এটা হলো তোমার স্টেপটা, মানে একদম সিম্পলি বললে, ঠিক আছে? যে আগে ডেট ইস্যু করলা, দেন ওই টাকা দিয়ে শেয়ার রিপারচেজ করে নিলা, ঠিক আছে? আরো একটা স্টেপ আছে, স্টেপটা হলো অ্যানাউন্সমেন্ট, ডেট যে ইস্যু করবা এটা অ্যানাউন্সমেন্ট করবা আগে, বা রিক্যাপিটালাইজেশন যে করতেছো, তো এই অ্যানাউন্সমেন্ট করার পর একটা ডেটা যায়, তোমার ডেট ইস্যু হচ্ছে, ঠিক আছে? তো এই প্রত্যেকটা স্টেজের ব্যালেন্স শিট এফেক্টটা কি, সেই বিষয়টা তোমার এই ম্যাথে দেখানো লাগতেছে আর কি। এইটা কি এফিশিয়েন্ট মার্কেট থিওরির যে একটা ম্যাথ কামাল স্যার করাইছিল খুব সম্ভবত চ্যাপ্টার 15, ওইটার সাথে রিলেটেড না? হ্যাঁ ওইটাই একদম সেম ম্যাথ, ডিফারেন্সটা জাস্ট একটা, ওখানে যেটা হয়েছিল অ্যানাউন্সমেন্টের ডেতে, যেদিন অ্যানাউন্সমেন্ট করছে ওই দিন শেয়ারের ফার্মের ভ্যালু, আগে তো ফার্মের ভ্যালু ভিইউ এর সমান ছিল, তাই না? হ্যাঁ। যেদিন অ্যানাউন্স করছে যে আমরা ডেট ইস্যু করব,
ওই দিন ফার্মের ভ্যালু ইনক্রিজ করে ভিএল এর সমান হয়ে যাবে এবং শেয়ার প্রাইস ইনক্রিজ হয়েছিল হ্যাঁ চ্যাপ্টার 16 এ। কারণ কি? ট্যাক্স অ্যাডভান্টেজের কারণে। এখানে ডিফারেন্সটা কি? যেদিন অ্যানাউন্সমেন্ট হবে ওই দিন শেয়ার প্রাইস ফল করবে, ঠিক আছে? ওই দিন শেয়ার প্রাইস ফল করবে, ওই দিন ভিএল ফল করবে। কারণ কি? কারণ ওখানে হয়েছিল লেভারেজ নেওয়ার ফলে বেনিফিট হয়েছিল, এখানে লেভারেজ নেওয়ার ফলে ডিস্ট্রেস কষ্ট হচ্ছে, ডিস্ট্রেস হয়েছে। এর কারণে এখানে শেয়ার প্রাইস ওই দিনে এফেক্টটা হচ্ছে, মানে সরি এফেক্টটা এখানে নেগেটিভ হচ্ছে। বেসিক্যালি বিএল আর ভিইউ দুইটা সমান হয়ে যাবে, যেহেতু এখানে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের কস্ট আছে, এই কারণে ফাইন্যান্সিয়াল এই ভিএল কমে ভিইউ সমান হবে। আর চ্যাপ্টার 15 এর মানে কথা যেটা কমে সমান বলতেছি, হবে কে বললো? ভিএল কমে সমান হবে কে বললো? দুইটা ভিএল সমান হবে না, ভিএল আর ভিইউ সমান হয়ে যাবে না? সমান হবে না। ভিইউ আর ভিএল নরমালি সমান ভাবো। এখন এখানে যেটা ডিস্টেন্স কস্ট আছে, কমে সমান না, নিচ সমানের কম হয়ে যাবে। আর 16 যেটা হয়েছিল বেড়ে উপরে উঠছিল আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সমান হবে না, বুঝছি। সমান না, সমান হলো নো ট্যাক্স নো ডিস্টেন্স কস্ট থাকলে। কোনো ট্যাক্স নাই অঙ্কে, ট্যাক্স রেট এবং কোনো ডিস্টেন্স সিচুয়েশন নাই। ডিস্টেন্স না অ্যাকচুয়ালি ডাইরেক্ট বলা থাকে না, ডিস্টেন্স তোমার ডিফারেন্স থেকে বুঝতে হয়। যদি ভিএল এবং ভিইউ সমান হয় আর কোনো ট্যাক্স সিচুয়েশন না থাকে, তাহলে বুঝতে হবে কোনো ডিস্টেন্সের বিষয়ই নাই। বুঝতে পারছি। অথবা ভিএল এবং ভিউ এর যে ডিফারেন্সটা, সেটা যদি ট্যাক্স শিল্ডের অর্থাৎ টিসিডি, ভিএল এবং ভিউ এর ডিফারেন্সটা, মানে ভিএল যদি ভিউ এর চেয়ে বড় হয় এবং অ্যামাউন্টটা যদি টিসিডি এর সমান হয়, তাহলে তো বুঝতে পারবা এখানে যে ডিফারেন্সটা পুরোটা ট্যাক্স শিল্ডের কারণে। আচ্ছা এখানে আচ্ছা তাহলে আমরা দেখি এখানে স্টেপগুলো। তো স্টেপে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই টাইপের কিছু ইনফরমেশন, উইদাউট লেভারেজ, উইথ লেভারেজ এবং প্ল্যান জানাচ্ছে যে প্রথমত সে তো একটা আনলেভার্ড ইকুইটি ফান্ড ছিল, এরপর সে লেভারেজ নিতে গেছে। তো লেভারেজ নেওয়া তার প্ল্যান ছিল যে সে 10 মিলিয়ন শেয়ার সে ইস্যু করবে, ঠিক আছে? প্ল্যান করছে যে 10 মিলিয়ন শেয়ার সে ইস্যু করবে। সরি 10 মিলিয়ন শেয়ার ইস্যু করবে না, আমি একটু ভুল বলছি, সরি। মানে সে আগে যে ইকুইটি ফান্ড ছিল, তার যে ইকুইটি টোটাল যে পরিমাণ শেয়ার ছিল সেটা ছিল 10 মিলিয়ন শেয়ার। মানে এখানে এই সিচুয়েশনে তার 10 মিলিয়ন শেয়ার আছে, ঠিক আছে? এখন যখন সে লেভারেজ দিবে তখন কি হয়ে যাবে, পরে দিয়ে তার শেয়ার সংখ্যা কমে যাবে, কারণ কি সে কিছু সংখ্যক রিপারচেজ করে নিবে, তখন আর 10 মিলিয়ন তো আর থাকবে না, ঠিক আছে? এখন সে যে পরিমাণ ডেট ইস্যু করবে ওই পরিমাণই তো সে শেয়ার ইকুইটি কমায় ফেলবে। তো ডেট যে পরিমাণ ইস্যু করবে সেটা অ্যামাউন্ট বলতেছে এখানে এমন দেওয়া আছে, 100 দেওয়া আছে, এটা এখানে লিখে দিচ্ছে যে 100 মিলিয়ন সে ডেট ইস্যু করবে এবং ওই টাকা দিয়ে সে আবার শেয়ার রিপারচেজ করে নিবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন ম্যাথে আসি। প্রথমত আমি ব্যালেন্স শিট চার্টটা দেখাই নেই, ঠিক আছে? এরপর তোমার রিকোয়ারমেন্ট, কোন রিকোয়ারমেন্টে যেটা, যে রিকোয়ারমেন্টে যেটা জানতে চাইছি সেটা তুমি সেই রিকোয়ারমেন্টে উত্তরে লিখবা, ঠিক আছে? এখন তুমি দেখো একদম কিছু না হওয়ার আগে, অর্থাৎ যখন ফার্ম আনলেভার ছিল ওই সময় সিচুয়েশন যদি আমি দেখতে চাই, ওই সময় ফার্মের ভ্যালু কি? ভিউ না, ভিইউ আনলেভার ফার্মের ভ্যালু তো 150 ইন্টু 0.5 প্লাস 80 ইন্টু 0.5। আর এখানে ডিসকাউন্টিং করা লাগতেছে না, কারণ এখানে কোথাও বলা নাই যে এই ভ্যালুগুলো নেক্সট ইয়ারের ভ্যালু, ঠিক আছে? তাহলে এটাকে আজকের ভ্যালু ধরে নিচ্ছি, ঠিক আছে? এখানে 150 ইন্টু 0.5 প্লাস 80 ইন্টু 0.5। হ্যাঁ, যদি এটা বলা থাকতো পরীক্ষা টিজ দিবে স্যার, হয়তো 1 বছরও বললো না, স্যার বলবো 3 বছর পরের ভ্যালু, তখন তোমার এগুলাকে 150 ইন্টু 0.5 প্লাস 80 ইন্টু 0.5 করে এখানে তখন প্রত্যেকটা স্টেজে তোমার ওই প্রত্যেকটা না, ঠিক ভিএল ভিউ যখন বের করতেছো তো তখন এই তোমার এইসব ডিসকাউন্টিং এর কাজ আসবে আর কি। তো এখানে 150 ইন্টু 0.5, ঠিক আছে? আর 80 ইন্টু 0.5 করে তুমি আনলেভার্ড ফার্মের ভ্যালু পাচ্ছ 115 মিলিয়ন। এখন আমি যদি ব্যালেন্স শিট আঁকি, কোনো ধরনের কাজের আগে আনলেভার্ড ফার্ম যখন ছিল, অ্যাসেট 115 মিলিয়ন, পুরোটা ইকুইটি 115 মিলিয়ন। এরপর করলো কি, অ্যানাউন্সমেন্ট করলো যে আমরা ডেট ইস্যু করবো। এখন যদি মার্কেটটা একটা এফিশিয়েন্ট মার্কেট হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আগে ভিএল এর মানটা দেখি, তখন আমার ইমিডিয়েটলি অ্যাসেটের ভ্যালু চেঞ্জ হয় ভিএল, অর্থাৎ লেভারেজ নেওয়ার পর ফার্মের যে ভ্যালু হইতো সেই ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা ভিএলটা বের করতে হবে, ভিএলটা এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে এখানে আমি যদি একবারে বের করতে চাই, আলাদা আলাদা ডেট ভ্যালু ইকুইটি ভ্যালু না করে, এই যে একবারে বের করতে চাইলে কি করবো, 150 ইন্টু 0.5 প্লাস 60 ইন্টু 0.5, ঠিক আছে? তো এটা করলে 105 আসবে ভিএল এর মান। তো আমার ভিউ এর মান কত ছিল, 115, আর ভিএল এর মান 105, ঠিক আছে? এখন এখানে আমি 105 লিখে দিলাম। এটা ডেট ইস্যু অ্যানাউন্সমেন্টের ফলে ফার্মের ভ্যালু 115 থেকে কমে 105 হয়েছে,
ডিস্ট্রেস কস্টের কারণে। আর ইকুইটি যেটা মানে এখানে কিন্তু ওটা ডেট অ্যাড হবে না, কারণ ডেট কিন্তু সে এখনো ইস্যু করেনি। ইকুইটির ভ্যালু একই অ্যামাউন্টে ফল করে এখানে 105 মিলিয়নে চলে আসবে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে তোমার যেটা ইকুইটি ভ্যালু কমতেছে শেয়ার প্রাইসের কারণে, শেয়ার প্রাইস ফল করতেছে। তো হ্যাঁ, ওই জিনিসটা আমি দেখাবো, সমস্যা নেই। তো এখানে তোমার যেটা হচ্ছে, এই যে ডিফারেন্সটা 115 থেকে ফল করে 105 মিলিয়নে চলে আসছে, এই ডিফারেন্সটা 115 মাইনাস বা 115 এবং 105 যে ডিফারেন্স 10 মিলিয়ন, এইটাই হলো তোমার ডিস্ট্রেস কস্ট, ঠিক আছে, 10 মিলিয়ন। তো এই 10 মিলিয়ন তোমাকে আমি আরেকটা যে ফর্মুলা বলছি ওই ফর্মুলা অনুযায়ী বের করতে পারো। ওই তখন যেটা দেখাছিলাম সেকেন্ড ফর্মুলা। 10 মিলিয়ন তুমি এক তো পাচ্ছ ভিএল বের করলা, ভিউ বের করলা, দুটা ডিফারেন্স না, সবসময় এটা মাথায় রাখবা, ভিএল মাইনাস ভিইউ, ঠিক আছে, সরি ভিইউ মাইনাস ভিএল, অর্থাৎ লেবার ফার্মের ভ্যালু আনলেবার ফার্মের চেয়ে কমে গেছে লেভারেজ নামার ফলে, ভিইউ মাইনাস ভিএল। তো ওটা হলো তোমার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট। তো এক্ষেত্রে আরেকটা যে অ্যাপ্রোচ বলছিলাম, তো এক্ষেত্রে যদি ওভাবে দেখি 150 মাইনাস 150 কত আসে, 0। 80 মাইনাস 60 কত আসে, 20। তাহলে 0 ইন্টু 0.5 প্লাস 20 ইন্টু 0.5 করলে আমি প্রেজেন্ট ভ্যালু অফ দ্য কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস পেয়ে যাবো। এখানে ডিসকাউন্টিং এর কোনো ইস্যু নাই, একবার বলছি অলরেডি, এই ম্যাথে নাই আর কি। তো এক্ষেত্রে যেটা আসতেছে 80 মাইনাস 60 ইন্টু 0.5, 10 মিলিয়ন হলো ডিস্ট্রেস কস্ট, ঠিক আছে। তো এখানে আমি ভিএল ডাইরেক্ট বের করে নিতে পারবো, অথবা আমি এখানে আমি কিভাবে ভিএল বের করে দেখাইছি, স্লাইডে যেটা দেখাইছি আমি ওভাবে দেখাইছি, যে ভিএলটা বের করে দেখাইছে ভিইউ থেকে ডিস্ট্রেস কস্ট বাদ দিয়ে, ভিইউ মাইনাস ডিস্ট্রেস কস্ট বাদ দিলে আমার ভিএলটা চলে আসতেছে, ঠিক আছে। তো 115 মাইনাস ডিস্ট্রেস কস্ট দেখাইছি, কেমনে বের করছি, বের করে আমার ভিএল পাইছি 105 মিলিয়ন, এখানে 105 দেখাইছি, 105 মিলিয়ন। এখন এটা তো অ্যানাউন্সমেন্ট করলো, এরপর ডেট ইস্যু করবে, ঠিক আছে, শেয়ার রিপারচেসের আগে ডেট ইস্যু করবে। তো ডেট যখন সে ইস্যু করলো, ডেট বলা আছে, আচ্ছা যদি 100 মিলিয়নের কথা বলছে, এটা হলো সাকসেসের জন্য, সাকসেসের ডেট 100, ফেইলিউরে 60 মিলিয়ন, তাহলে 100 ইন্টু 0.5 প্লাস 60 মিলিয়ন আসবে, 80 মিলিয়ন আসবে, 80 মিলিয়ন আসবে, 80 মিলিয়ন আসবে ডেটের ভ্যালু, এই যে 80 মিলিয়ন, ঠিক আছে। তো এই 80 মিলিয়ন আমি এখন ফাইনালি আমি ডেট ইস্যু করতেছি, কিন্তু এখনো শেয়ার রিপারচেস করে, তাহলে আমার ইকুইটি যে 105 মিলিয়ন আছে, এটা 105ই ইনট্যাক্ট থাকবে, এখানে এখনো কমবে না এটা, এখন আমি শেয়ার রিপারচেস করে। তো ডেট যেহেতু ইস্যু করছি, ডেট আমার ওই অ্যামাউন্টে বেড়ে যাচ্ছে, এবং ডেট ইস্যু করে টাকাটা পাইছি, ক্যাশ অ্যাড হচ্ছে, ঠিক আছে। এখন আমি এই যখন শেয়ার রিপারচেসটা আমি করব ফাইনালি, ঠিক আছে, শেয়ার রিপারচেস আমি কত টাকা করবো, যে পরিমাণে আমি ক্যাশ পাইছি ওই টাকা দিয়ে আমি শেয়ার কিনবো যত কিনা যায়। 80 মিলিয়ন টাকা আমি ক্যাশ পাইছি, তাহলে 80 মিলিয়নের শেয়ার যদি আমি কিনে ফেলি, তাহলে ইকুইটি আমার আর 105 মিলিয়ন থাকবে না, 105 থেকে 80 মিলিয়ন ইকুইটি কমে যাবে, ঠিক আছে, 105 থেকে 80 মিলিয়ন ইকুইটি কমে যাবে। তো কমে গেলে যেটা হবে, 105 মাইনাস 80 মিলিয়ন কমে আমার 25 মিলিয়ন হয়ে যাবে ইকুইটি, ঠিক আছে। তাহলে আমার এখানে 25 মিলিয়ন ইকুইটি হয়ে যাচ্ছে, আর ডেট আমার 80 মিলিয়ন থাকতেছে। কিন্তু একটা জিনিস নোটিস করো, আমার অ্যানাউন্সমেন্ট করার পরেই আমার যা অ্যাডজাস্ট হওয়ার ভ্যালুতে অ্যাডজাস্ট হয়ে গেছে, 115 থেকে চেঞ্জ হয়ে 105-এ চলে আসছে ভিএল, ঠিক আছে। এই যে আমার ডেট ইস্যুর কারণে ক্যাশটা ইনক্রিজ হয়েছে, এটা সাময়িক ছিল, এটা তো আমি আবার এটা দিয়ে শেয়ার রিপারচেস করে নিব। আলটিমেটলি আমার অ্যাসেটের ভ্যালু 105-ই থাকতেছে, অ্যানাউন্সমেন্ট এটা যে এফেক্টটা হয়েছে, ঠিক আছে। তো এই হলো তোমার ব্যালেন্স শিট এফেক্ট। আরেকটা কি এফেক্ট দেখবা, শেয়ার প্রাইসে কি ইম্প্যাক্টটা পড়তেছে। তো এটা আমি নিচে এখানে লিখছি এই জায়গায় বিসিডি রিকোয়ারমেন্টে, যদি স্যার স্লাইড দেখতে চাও, নিচে স্যার স্লাইড এখানে দেখাচ্ছি। এই যে চারটা স্টেপের ব্যালেন্স শিট ছবি আঁকা আছে। তো শেয়ার প্রাইস প্রথম স্টেপে কি হচ্ছে, প্রথম স্টেপে 115 মিলিয়ন আসছিল, ঠিক আছে। আর শেয়ারের সংখ্যা আমি কোশ্চেনে বলা ছিল যে, এই যে আমি যেটা বলছিলাম যে শেয়ারের সংখ্যা 10 মিলিয়ন, এটা তোমার যখন শুরুতে শেয়ার সংখ্যা 10 মিলিয়ন ছিল তার কাছে, ঠিক আছে, কোনো ধরনের রিপারচেস করার আগে, তাহলে 115 ফার্মের ভ্যালু, শেয়ারের সংখ্যা 10 মিলিয়ন, তাহলে পার শেয়ারের ভ্যালু কত, 11.5। পরে শেয়ারের ফার্মের ভ্যালু কমে 105 হয়ে গেছে, তাহলে 105 ভাগ নাম্বার অফ শেয়ার কিন্তু সমান আছে, যতক্ষণ পর্যন্ত সে শেয়ার রিপারচেস না করতেছে ততক্ষণ পর্যন্ত শেয়ার আগের মতো আছে। তাহলে আবার 10 মিলিয়ন দিয়ে ভাগ দিব, 10.5 পার টাকা হয়ে যাচ্ছে। তাহলে এখন অ্যানাউন্সমেন্ট ডেটে তোমার শেয়ার প্রাইস ফল করতেছে, কেন, ওই ডিস্ট্রেসের কারণে তোমার অ্যানাউন্সমেন্ট ডেটে শেয়ার প্রাইস ফল করতেছে। এই একই উল্টা এফেক্টটা দেখতে পারবা চ্যাপ্টার এক্সাম্পল 16.2 তে, বইয়ে 24 নম্বর ম্যাথ, অথবা প্রিভিয়াসে কিছু ম্যাথ আছে রিলেটেড। এখন
যখন সে ডেটটা ইস্যু করবে তখন বোঝার চেষ্টা করো আমরা শেয়ার প্রাইস কেমনে পাই। ভ্যালু অফ দ্য ফার্মকে, সরি ইকুইটি ভ্যালুকে, ভ্যালু অফ দ্য ফার্ম বলে বলতেছি, ইকুইটি ভ্যালুকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিয়ে। যখন আমি এই টেবিল থেকে এই টেবিলে গেছি, আমার ইকুইটি ভ্যালু আগে ছিল 105, এখানেও আমার 105ই আছে, আর নাম্বার অফ শেয়ারও চেঞ্জ হয়নি, যেহেতু সে এখনো রিপারচেস করেনি। তাহলে এখানে যেহেতু 10.5 মিলিয়ন, 10.5 ছিল শেয়ারের দাম, এখানেও 10.5ই থাকবে, আলাদা করে আর দেখায়নি, শেয়ার প্রাইস সেমই থাকবে। ঠিক আছে, শেয়ারের প্রাইসটা অ্যাকচুয়ালি তোমার শেয়ার প্রাইস চেঞ্জ হবে না, ইভেন স্টেপ 3 তেও তোমার শেয়ার প্রাইস সেম থাকতেছে। ঠিক আছে, তো শেয়ার স্টেপ 3 তে অন্য কিছু এফেক্ট আসতেছে আর কি, সেই এফেক্টটাও বলবো। স্টেপ 3টা হলো ফাইনাল স্টেপ, যেটা হলো তখন তুমি শেয়ারটা রিপারচেস করতেছো ফাইনালি। ঠিক আছে, তো যখন তুমি ফাইনালি শেয়ার রিপারচেস করতেছো, শেয়ার কি পরিমাণ রিপারচেস করবা। প্রথমত শেয়ারের প্রাইস কত আছে, 10.5 করে মার্কেটে এখন শেয়ার প্রাইস চলতেছে। তুমি ডেট ইস্যু করে 80 মিলিয়ন টাকা পাইছো, প্রত্যেকটা শেয়ারের দাম 10.5 টাকা, তাহলে কি পরিমাণ শেয়ার কিনতে পারবা, 80 মিলিয়ন ভাগ 10.5, এটা করলে 7.62 মিলিয়ন শেয়ার তুমি কিনতে পারবে। তাহলে এই অ্যামাউন্ট অফ শেয়ার তুমি রিপারচেস করবা। ঠিক আছে, এখন কথা হলো, আগে তো তোমার মার্কেটের শেয়ার ছিল 10 মিলিয়ন শেয়ার, এখন মার্কেটে তোমার কত বিলিয়ন শেয়ার আছে। উত্তর হলো এটা দুভাবে বের করা যায়, একটা হলো যেটা এভাবে বের করছে, আরেকটা হলো অন্য ওয়ে। অন্য ওয়ে কি, আমার বিয়োগ দিয়ে জাস্ট সিম্পলি, আমার আগে ছিল 10 মিলিয়ন শেয়ার। ঠিক আছে, আর শেয়ার কি পরিমাণ আমি রিপারচেস করতেছি এটা আমি অলরেডি বের করে ফেলছি। তো শেয়ার আমি রিপারচেস করতেছি 2.38, সরি 7.62 মিলিয়ন, তাহলে 10 মিলিয়ন থেকে 7.62 মিলিয়ন যদি বাদ দিই, তাহলে 2.38 মিলিয়ন হলো আমার কারেন্টলি। আর কি শেয়ার রিপারচেসের পর কি পরিমাণ নতুন শেয়ার, মানে নতুন না আর কি, আগে কি পরিমাণ শেয়ার থাকতেছে আউটস্ট্যান্ডিং, 2.38 মিলিয়ন শেয়ার থাকতেছে। তো এটা এভাবে শেয়ার রিপারচেস, আগের শেয়ার থেকে শেয়ার রিপারচেস বাদ দিয়ে দিলে তুমি পেয়ে যাচ্ছ কি পরিমাণ থাকতেছে। আরেকটা ওয়ে যেটা এইভাবে দেওয়া আছে, এই ওয়েটা হলো বেসিক্যালি, নর্মালি আমরা যেভাবে বের করছি শেয়ারের, মানে না, নর্মালি আমরা শেয়ার প্রাইস বের করছি, শেয়ার সংখ্যাটা আমরা কেমনে পাবো। শেয়ার সংখ্যাটা হলো, আমরা ইকুইটি ভ্যালুকে যখন শেয়ার প্রাইস দিয়ে ভাগ দিব, তখন কি আমরা শেয়ারের সংখ্যা পাবো না, সেটাই তো, ইকুইটি ভ্যালুকে যখন আমরা শেয়ারের প্রাইস দিয়ে ভাগ দিব, তখন আমরা শেয়ারের সংখ্যা পাবো। ঠিক আছে, তো ওই কাজটাই করছে, আমার ইকুইটি ভ্যালু এখানে 25 মিলিয়ন, এটাকে যখন আমার শেয়ার প্রাইস দিয়ে ভাগ করছে, তখন আমি শেয়ারের সংখ্যা 2.38 মিলিয়ন, না এখানে মিলিয়ন লেখেনি ভুলে, এখানে পাশে এম হবে, 2.38 মিলিয়ন শেয়ারস হবে তোমার শেয়ারের সংখ্যা। ঠিক আছে, একটু খেয়াল রাখবা কোথায় এম বসবে, কোথায় ডলার সাইন বসবে, যখনই শেয়ারের সংখ্যা আসবে, তো এগুলো যেহেতু মিলিয়ন, এখানে শেষে এম বসাইছে। আবার যখন তুমি শেয়ার প্রাইস লিখতেছো, এখানে শেষে কোনো এম বসবে না, বাট আগে ডলার সাইন বসবে, যেহেতু এগুলো একটা ভ্যালু। ঠিক আছে, আর শেয়ার প্রাইস তো এখানে তোমার মিলিয়নে দেওয়া নেই, শেয়ার প্রাইস তো ইয়েতে। এটা হলো তোমার এই অঙ্ক। এখানে একটা কনসেপ্ট কি জানি বলতে চাইছিলাম, তোমার ভ্যালু ফল করতেছে আর শেয়ারের সংখ্যা, একটা জিনিস খেয়াল করবা যে তোমার এখানে এফেক্টটা যেটা শেয়ার, মানে যেই এফেক্টটা হওয়ার সেটা অ্যানাউন্সমেন্ট ডেটেই তোমার শেয়ার প্রাইস এবং ভ্যালু অফ দ্য লেবার ফার্মে এফেক্টটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার স্টেপ 3 তে যায় যেই এফেক্টটা হচ্ছে ইকুইটিতে, ইকুইটি ভ্যালুটা তোমার চেঞ্জ হচ্ছে ফাইনালি, কিন্তু তোমার এই মানে ইকুইটি আর ডেটের যে রিঅর্গানাইজেশন, এটা স্টেপ 1 থেকে স্টেপ 3 এর মধ্যে গেছে। বাট যে তোমার অ্যাসেট সাইডটা আছে, বেসিক্যালি ভ্যালু অফ দ্য ফার্মের ভ্যালু তোমার ওই, এবং শেয়ার প্রাইস যেটা, সেটা তোমার স্টেপ 1-এই অ্যানাউন্সমেন্ট ডেটেই তোমার এটা ফিক্সড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমার ওই ওই যা এফেক্ট হওয়ার শেয়ার প্রাইস, এটা ওই দিনই হয়ে গেছে। তো যেদিন তুমি আলাদা করে শেয়ার রিপারচেস করতেছো, শেয়ার রিপারচেসের দিন শেয়ার প্রাইসে কোনো ইম্প্যাক্ট আসবে না, এই কথাটা মাথায় রাখিও জাস্ট। ঠিক আছে, সো এই হলো এই চ্যাপ্টারের এই ম্যাথগুলো দেখাই ফেলছি, মোটামুটি প্রায় সব দেখাই ফেলছি। আর হলো এই প্রথম দুইটা ম্যাথ আছে, এটা অ্যাকচুয়ালি ম্যাথ না। ঠিক আছে, মানে ম্যাথ বলতে এটা হলো তোমাকে রিঅর্গানাইজেশন প্ল্যান ডিজাইন করবা, 2 নাম্বারটা। আর 1 নাম্বারটা যেটা, সেটা হলো তোমার ব্যাংকরাপসির জন্য আর কি। ঠিক আছে, এটা এপিআর রুল ফলো করে করবা। ঠিক আছে, এখন দেখো এখানে তুমি ব্যাংকরাপসিটা কেমনে করবা। অ্যাসেট আছে 28,500, ঠিক আছে, আর তোমার যে লায়াবিলিটি টোটাল ভ্যালু, সেটা এটা হচ্ছে বেশি, এটা হলো তোমার লায়াবিলিটি টোটাল ভ্যালু।
এখন তুমি আগে 28,500 থেকে আগে তুমি ট্রেড ক্রেডিট দিবা, ঠিক আছে? অর্থাৎ ট্রেড ক্রেডিট অর্থাৎ হলো সাপ্লায়ারদের, সরি সাপ্লায়ার না, এখানে হলো তোমার তুমি, হ্যাঁ সাপ্লায়ারই আর কি বেসিক্যালি। সাপ্লায়ারতে তোমার টাকা পরিশোধ বাকি থাকলে তাদের টাকা পরিশোধ আগে করে নিবা। দেন তোমার পাওনাদারদের টাকা পরিশোধের বিষয় আসতেছে, ঠিক আছে? পাওনাদার বা ইকুইটি হোল্ডার এরা হলো লাস্টে। পাওনাদার আগে হলো প্রতিষ্ঠানের সব ধরনের পাওনা পরিশোধ করে নিবে, হয়তো ওয়েজেস বা বেতন, কারো বেতন দেওয়া থাকলে, পাওনা সাপ্লাইদের টাকা দেওয়া বাকি থাকলে সবার আগে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বাদ দিবে, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট দেওয়া নাই। তারপর যে টাকা থাকতেছে সেই টাকা থেকে তোমার ওই প্রতিষ্ঠানে কোনো পাওনা থাকলে সেই পাওনাগুলো পরিশোধ করে দিবে। মানে পাওনা বলতে আমি এখানে ডেট হোল্ডার ইকুইটি হোল্ডারের কথা বুঝাচ্ছি না, এখানে হলো কোনো ওয়েজেস দেওয়া বাকি আছে, এমপ্লয়ারদের কন্ট্রিবিউশন ফান্ড বাকি আছে, এগুলো করে দেন তোমার দেখা যাচ্ছে যে এখন আমি পাওনা, এখন আমি ওই ডেট হোল্ডার ইকুইটি হোল্ডারদের আসবো। তো আসলে গেলে আমি সিকিউরিড মর্টগেজ যারা সিনিয়র ডিবেঞ্চার যারা তাদের আগে পরিশোধ করবো, জুনিয়র ডিবেঞ্চারের তারপরে পরিশোধ করবো, লাস্টে ইকুইটি। দেখা যাচ্ছে যে এটা যদি আমি করতে যাই, তো এটা ওই সিরিয়াল যদি অর্ডার ফলো করি, তো সেক্ষেত্রে আমার ওই সবাইকে সিরিয়ালি দিতে গেলে ওরা সব প্রথম 3জন ক্লেইমের সমান পাচ্ছে, তাদের ক্লেইমের সমান টাকা পাচ্ছে। লাস্টে আমার যত বাকি থাকতেছে 5,700, আমি জুনিয়র ডিবেঞ্চার দ্বারা হোল্ড করছি, তাদেরকে পুরো টাকা দিতে পারছি না, তাদেরকে আমি 5,700 টাকা দিচ্ছি, ঠিক আছে? এই হলো তোমার প্র্যাকটিস ম্যাথ 1 এর সলিউশন। এন্ড দেন হলো তোমার প্র্যাকটিস ম্যাথ 2 এর যেটা, এই দুটো বেসিক্যালি বইয়ের ম্যাথ। তোমার হলো এখানে এটা হলো একটা রিঅর্গানাইজেশন প্ল্যান ডিজাইন করতে বলছে, এটা পুরোটা কাইন্ড অফ বেসড অন অ্যাজাম্পশন। এখন তুমি এই যে মর্টগেজ বন্ড আছে তাদের কি ধরনের প্ল্যান করতে পারো চাইলে তুমি, যারা এই যে মর্টগেজ বন্ডটা কি একটা সিকিউরড বন্ড, ঠিক আছে? তো এখানে হলো তাদেরকে হয়তো তুমি মর্টগেজ বন্ড যাদের আছে তাদেরকে তুমি সিনিয়র ডিবেঞ্চার দিয়ে দিলা, ঠিক আছে? একই অ্যামাউন্টের, আরে কি হলো, হ্যাঁ 19,000 আছে, 90,000 আছে। তো 19,000 তুমি সিকিউর ডিবেঞ্চার দিয়ে দিলা, সিনিয়র ডিবেঞ্চার জুনিয়র ডিবেঞ্চার, হ্যাঁ সিনিয়র ডিবেঞ্চার যারা 9,500 পেত তাদেরকে তুমি জুনিয়র ডিবেঞ্চার দিয়ে দিলা, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে যারা জুনিয়র ডিবেঞ্চার পাইতো তাদেরকে হয়তো ইকুইটি দিয়ে দিলা, ঠিক আছে? এরকম আর কি। তুমি মর্টগেজ বন্ড বা সিকিউর যারা তাদেরকে সিনিয়র ডিবেঞ্চার দিয়ে দিলা, হ্যাঁ মর্টগেজ বা সিকিউরের পর সিনিয়র ডিবেঞ্চার টাকা পায়, ঠিক আছে? অর্থাৎ ডিবেঞ্চার কিন্তু একটা আনসিকিউরড ক্লেম, ঠিক আছে? কিন্তু এদের মধ্যে আবার প্রায়োরিটি আছে, যে সিনিয়র ডিবেঞ্চার আগে টাকা পায়, জুনিয়র ডিবেঞ্চার পরে টাকা পায়, ঠিক আছে? তো তুমি সবাইকে এক গ্রেড লোয়ার আইটেম দিয়ে দিলা, যারা মর্টগেজ বন্ড ছিল তাদেরকে সিনিয়র ডিবেঞ্চার দিয়ে দিলা, তাদের সিনিয়র ডিবেঞ্চার ছিল তাকে হয়তো জুনিয়র ডিবেঞ্চার দিয়ে দিলা, জুনিয়র ডিবেঞ্চার ছিল যারা তাকে হয়তো ইকুইটি দিয়ে দিলা। কিন্তু বিষয়টা হলো এটা যে সিনিয়র ডিবেঞ্চার ছিল তাকে তুমি কত টাকা জুনিয়র ডিবেঞ্চার দিবা, ঠিক আছে? তো এটা কত দিবা, এটা তো অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা নাই যে এত দিবা, ঠিক আছে? তো ওরা একটা ধরে নিছে যে 65% দিবে, ধরে এটার উপর 65% অ্যাপ্লাই করে 6,175 দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো আমি এটা বললাম তো যে এই ম্যাথটা তোমার অ্যাজাম্পশনের বেসিসে, এখানে কোনো ডেফিনিট অ্যান্সার নাই এই 2 নাম্বার ম্যাথে, ঠিক আছে? দেন হলো এই জুনিয়র ডিবেঞ্চার একটা সার্টেন পার্সেন্টেজ ইকুইটি দিয়ে দিচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে এপিআর কে ভঙ্গ করতেছে, যেটা বলছিল যে অ্যাকচুয়ালি হয়তো তোমার অনেক ক্ষেত্রে এপিআর ভায়োলেট করে। এপিআর অনুযায়ী আমরা কি জানি যে সবার টাকা পরিশোধ করে কিছু বাকি থাকলে দেন ইকুইটি হোল্ডারদেরকে দিব, কিন্তু রিয়েলিটিতে দেখা যায় যে ইকুইটি হোল্ডারদেরকেও কিছু অংশ দিচ্ছে, ঠিক আছে? হয়তো জুনিয়র ডিবেঞ্চারকেও কিছু অংশ দিচ্ছে, ইকুইটি হোল্ডারকেও কিছু অংশ দিচ্ছে, ঠিক আছে? তো ওই স্লাইডে একটা স্লাইড আছে ভায়োলেশন অফ এপিআর, হ্যাঁ। সো ওখানে ওই কথাটা তোমার বলা আছে আর কি। তো যাই হোক, এই হলো তোমার এই 2 নম্বর ম্যাথ, আর এই হলো তোমার ম্যাথ সব হয়ে গেছে। এই চ্যাপ্টার থিওরি থেকে শুরু করে ম্যাথ সব দেখা ফেলছি, আর কিছু বাকি নাই, ঠিক আছে? বুঝলাম না এই সিম্পল ম্যাথ